রিমেম্বারিং গাজী মাজহারুল আনোয়ার। রিমেম্বারিং অর্থ হচ্ছে স্মরণে। কার স্মরণে? গাজী মাজহারুল আনোয়ারের স্মরণে। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো মূল হেডলাইনটা হচ্ছে প্ল্যানস আর আন্ডার ওয়ে, অর্থাৎ প্ল্যান চলতেছে, একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে যেটা কাজ করতেছে অলরেডি। কি করার জন্য? টু ইস্টাবলিশ মিউজিক একাডেমি, একটা মিউজিক একাডেমি ইস্টাবলিশ করার জন্য। টু ইস্টাবলিশ হচ্ছে স্থাপন করার জন্য, করতে, স্থাপন করতে, এটা হচ্ছে ইনফিনিটিভ। টু প্লাস বি1কে ইনফিনিটিভ বলে। টু প্লাস যদি ভার্ব থাকে, ভার্বের বেস ফর্ম থাকে, যেমন টু গো, টু রাইট, সেটাকে ইনফিনিটিভ বলে। আর ইনফিনিটিভের যে অবজেক্ট সেটা সহ ইনফিনিটিভ ফ্রেজ। তো প্ল্যান্স চলতেছে যে একটা মিউজিক একাডেমি ইস্টাবলিশ করা হবে। কার স্মরণে? ইন মাই ফাদার্স অনার, আমার বাবার সম্মানে। এখানে ফাদার্স অনার এটা হচ্ছে পজিটিভ কেস। ফাদারও নাউন আর অনারও নাউন, দুইটা নাউন যখন এই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে যুক্ত হয় সেটাকে বলি পজিটিভ কেস। এইটা হচ্ছে অ্যাপোস্ট্রফি। তো আমার বাবার স্মরণে একটা মিউজিক একাডেমি ইস্টাবলিশ করার কাজ চলতেছে, এটা বলছি কি দ্বিতীয় আনোয়ার। তো আসলে আমাদের আজকে মেইন ক্যারেক্টার প্রোটাগনিস্ট কিন্তু দ্বিতীয় আনোয়ার না, আসল প্রোটাগনিস্ট হচ্ছে গাজী মাজহারুল আনোয়ার, যিনি আমার ব্যক্তিগতভাবে আমার ছেলেবেলাকে গ্লোরিফাই করছে, আমাদেরকে একটা মনোমুগ্ধতা, একটা জাদুকরী মানে গানের যে জাদুকরী ছোঁয়া, মানে জাদুর মধ্যে সে আমাদেরকে রাখছে। উনি কিছু অমর গান মানে উনি রচনা করে গেছে। তো আমাদের নতুন জেনারেশন, আপনাদের জেনারেশন যারা ক্লাস দিচ্ছেন, তাদের অনেকেই হয়তো গাজী মাজহারুল আনোয়ারকে তেমনভাবে চিনেন না। তো আসলে উনি বাংলাদেশের চলচ্চিত্র, বাংলাদেশের গানের জগতের একজন বিখ্যাত, একজন তারকা, মহাতারকা। আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখি তাহলে এই যে ওনার হচ্ছে এগুলো হচ্ছে মাস্টারপিস। সাম অফ হিজ মাস্টারপিস আর মাস্টারপিস হচ্ছে কোনো রাইটারের বিখ্যাত লেখার বা সৃষ্টির বিখ্যাত জিনিসগুলোর বলে মাস্টারপিস। ঠিক আছে, মাস্টারপিস সবার থাকে না, আমার কোনো মাস্টারপিস নাই। তো সাম অফ হিজ মাস্টারপিস আর আছেন আমার মুক্তার। চিন্তা করেন, আছেন আমার মুক্তার এই গান বাংলার রাখাল থেকে শুরু করে বাংলার কবি, সাহিত্যিক, চিকিৎসক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, মানে সবাই কিন্তু এই গানের মনোমুগ্ধতা আমাদের সময় ছিল। তার বাবার দেখেন, একতারা তুই দেশের কথা বলবি রে আবার বল। চিন্তা করেন, এই সকল গান কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ের গান, এগুলো কিন্তু আমাদের অনেক দেশাত্মবোধ জাগরণ করেছে। গানের কথায় স্বরলিপি লিখে, চিন্তা করেন কত উচ্চ ভাষা শব্দ চয়ন করছে তিনি। এখন আমাদের অনেক স্কুল ইউনিভার্সিটি হয়েছে, অনেক এডুকেটেড মানুষ আসছে, কিন্তু এরকম মানে মাস্টারপিস কিন্তু নাই। শুধু গান গেয়ে পরিচয়। চিন্তা করেন, আমার মনে হয় আমাদের সময় 12 কোটি, 10 কোটি বা 15 কোটি ওই সময়ের মানুষ ছিল, এমন কোনো মানুষ নাই যে জীবনে একবার শুধু গান গেয়ে পরিচয় এটা গায় নাই। এই মন তোমাকে দিলাম, উনি যেমন ক্লাসিক তেমন আবার আধুনিকও বটে। দেখছেন, ওইখান থেকে চলে আসছে এই মন তোমাকে দিলাম, আধুনিক গান। চোখের নজর এমনি কইরা, এইভাবে তিনি অনেক লেখালেখি লিখছে। তার মধ্যে এগুলো হচ্ছে মেনশন করার মতো কিছু লেখছে, আরও অনেক আছে, এবং আরও অন্যগুলো মেনশন করা হয় নাই বলে ওগুলো যে দুর্বল তা না। প্রিয় শিক্ষার্থীরা, আজ 4 সেপ্টেম্বর 2023, আজ আমরা গাজী মাজহারুল আলমের মানে তার জীবন, তার কর্ম নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তার যেই দীর্ঘ কেরিয়ার সেটা কিন্তু আমরা এই কম সময়ে আলোচনা করা সম্ভব না, আমরা চেষ্টা করব যতটুকু এখানে আছে। তো এই হচ্ছে আমাদের গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশের। উনি আসলে শুধু বাংলাদেশে জন্মগ্রহণ না করে যদি পৃথিবীর যে কোনো দেশে জন্মগ্রহণ করে এই কাজগুলো করতো তাহলে পৃথিবীর সবাই চিনত। এগুলো কিন্তু উনি অনেক বড় মাস্টারপিস কাজ করে গেছে। তো আশা করি সরকার সামনে ওনাকে আসলে টেক্সট বুকে স্থান দেওয়া থেকে শুরু করে ওনাকে স্মরণ করার জন্য যা করা লাগে করা উচিত। টুডে, আজ, মার্কস, এখানে টুডেটা হচ্ছে সাবজেক্ট আর মার্কসটা হচ্ছে ভার্ব। দ্য ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি, ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি হচ্ছে প্রথম মৃত্যুবার্ষিকী, মানে আজকে প্রথম মৃত্যুবার্ষিকী কার? অফ দ্য লেজেন্ডারি লিরিসিস্ট। লিরিসিস্ট হচ্ছে কি? গীতিকার। আমরা দেখব এই যে লিরিসিস্ট হচ্ছে গীতিকার, ডিরেক্টর, পরিচালক, প্রডিউসার এবং স্ক্রিন রাইটার। স্ক্রিন রাইটার হচ্ছে চলচ্চিত্র লেখক, প্রযোজক, এরকম এক কথা এগুলো। মানে আসল কথা হচ্ছে উনি এত গুণে গুণান্বিত, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এই যে এখানে আপনারা কয়টা শব্দ শিখলেন, লিরিসিস্ট, ডিরেক্টর, প্রডিউসার, স্ক্রিন রাইটার, এগুলো সব কার সাথে সম্পর্কিত আপনি কিন্তু বুঝতেছেন। আপনি কিন্তু এখন ভবিষ্যতে যদি কোনো লেখা লিখেন, এরকম পার্সোনাল মানে লিটারি পার্সন দিয়ে, চলচ্চিত্রকার বা নাট্যকারকে নিয়ে
তখন কিন্তু এই শব্দগুলো আপনাকে হেল্প করবে। টুডে মার্কস দ্য ফার্স্ট ডেথ অ্যানিভার্সারি, আজকে তার প্রথম মৃত্যুবার্ষিকী কার? অফ দ্য লেজেন্ডারি লিরিসিস্ট, ঐতিহাসিক বিখ্যাত ফেমাস গীতিকার, পরিচালক, প্রযোজক এবং স্ক্রিন রাইটার গাজী মাজহারুল আনোয়ারের। তো তার সম্পর্কে আরও ইনফরমেশন দিবে একটা সাবঅর্ডিনেট ক্লজ দিয়ে, হু লেফট অ্যান ইনডেলিবল মার্ক, যে একজন অসাধারণ মানে কাজ রেখে গেছেন। ইনডেলিবল অর্থ হচ্ছে ফেমাস, রিপুটেড মানে ওয়েল নোন, অবিস্মরণীয় মার্ক, চিহ্ন রেখে গেছে। ইনডেলিবলের সবচেয়ে ভালো বাংলা হচ্ছে অবিস্মরণীয়। আর আমরা ইনডেলিবলের অর্থটা দেখব, ইনডেলিবল নট টু বি ফরগটেন, ভোলা যাবে না, অবিস্মরণীয়। তো তিনি একজন অবিস্মরণীয় মানে মার্ক রেখে গেছেন, তার কাজের চিহ্ন রেখে গেছেন অন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে, অফ বাংলা মিউজিক অ্যান্ড সিনেমা, বাংলার গানের জগতে এবং চলচ্চিত্রের জগতে। হি ওয়াজ আ প্রলিফিক আর্টিস্ট, তিনি ছিলেন একজন প্রলিফিক আর্টিস্ট। প্রলিফিক আর্টিস্টটা শুধু আর্টিস্ট দিলেই হইতো, হি ওয়াজ এ আর্টিস্ট লিখলিতে হইতো। প্রলিফিক কেন? যে প্রচুর পরিমাণে লেখে। যেমন শেক্সপিয়র কত মানে সম্ভবত 37 ড্রামা লিখে গেছে, তারপরে অনেক কবিতা লিখে গেছে। তো এরকম উনিও কিন্তু অনেক লিখে গেছে। যখন কোনো কবি, সাহিত্যিক অথবা কোনো বিখ্যাত ব্যক্তি অনেক কিছু লিখে যায়, সেটাকে বলি প্রলিফিক আর্টিস্ট। যে প্রলিফিক মানে হচ্ছে প্রচুর পরিমাণে যিনি কাজ করে গেছেন। হু, যিনি, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়ে গেছে। হু কম্পোজড, যে রচনা করেছিল। কম্পোজডের একটা সিনোনিম যদি আপনাদেরকে বলি, রোট, রাইট আর কম্পোজ এক কথায়, কম্পোজড রোট। যিনি লিখে গেছে ওভার 20,000 সংস, 20,000-এর বেশি গান তিনি লিখে গেছে। চিন্তা করছেন, 20,000-এর বেশি গান, কোনোটারে কিন্তু ফালায় দিতে পারবেন না। তিনি লিখে গেছে ডিউরিং হিজ ইলাস্ট্রিয়াস কেরিয়ার, তার দীর্ঘ কেরিয়ারে। ইলাস্ট্রিয়াস অর্থ কি? ফেমাস কেরিয়ারে। আমরা ইলাস্ট্রিয়াস শব্দটার অর্থ দেখব বিখ্যাত কেরিয়ারে, প্রসিদ্ধ কেরিয়ারে, বিশিষ্ট কেরিয়ারে। এখানে ইলাস্ট্রিয়াস শব্দটা কিন্তু অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? মানে এটা অ্যাডজেক্টিভ, এটা নাউনকে ইনফরমেশন দিচ্ছে। কেমন কেরিয়ার? আমি যদি আমার কেরিয়ার সম্পর্কে বলি, কোনো অ্যাডজেক্টিভ খুঁজে পাওয়া যাবে না, কারণ আমি মাত্র শুরু করছি। কিন্তু উনি কিন্তু ইলাস্ট্রিয়াস কেরিয়ার, ওনার মানে অনেক বড় কেরিয়ারে তিনি 2,000 গান লিখে গেছেন। উইথ 3 অফ হিজ কম্পোজিশন, তার মধ্যে 3টা তার লেখা, কম্পোজিশন মানে কি? তার লেখা গান, আর্নিং অর্জন করেছে আ কবিটেড স্পট, একটা মানে লোভনীয় স্থান। কবিটেড মানে হচ্ছে লোভনীয়। মাচ এক্সপেক্টেড, মাচ ওয়ান্টেড স্পেট। কবিটেড মানে হচ্ছে মাচ ওয়ান্টেড, অনেক মানে যেটা চাহিদা। যেমন আমাদের এখন হিলসা ইজ এ কবিটেড ফিশ। 1 কেজি ইলিশ মাছের দাম 1500 থেকে 2000 টাকা। তাই হিলসা কি হয়েছে? কবিটেড, অনেক কাঙ্ক্ষিত বস্তু, কাঙ্ক্ষিত স্থান তিনি দখল করে গেছে অন দ্য বিবিসি's লিস্ট অফ 20 বেস্ট বাংলা সংস অফ অল টাইম। অর্থাৎ বিবিসি একটা লিস্ট করছে, যেটাকে বলছে বিবিসি's লিস্ট। সেই লিস্টের বাংলা যেই 20টা বিখ্যাত গান আছে, তার মধ্যে এই গাজী মাজহারুল আনোয়ারের 3 অফ হিজ কম্পোজিশনস আর্নিং আ কবিটেড স্পট, মানে 3টা গানই লোভনীয় স্থানে জায়গা করে নিছে। ফলোইং হিজ পাসিং, তার মরার পরে, ফলোইংটা ফলো থেকে ফলোইং, পাসিংটা হচ্ছে ডেথ। চিন্তা করছেন, পাসিং অর্থ হচ্ছে ডেথ। তো ফলোইং হিজ পাসিং, তার মরার পরে। এই যে আপনারা পাসিং অর্থ যে ডেথ অর্থে ব্যবহার করছে, এটা কিন্তু আপনারা এই বিভিন্ন ভিন্ন ভিন্ন রাইটিং না পড়লে কিন্তু আপনারা জানবেন না। ফলোইং হিজ ডেথ, তার মৃত্যুর পরে, প্রেজেন্ট পার্টিসিপল পরে কমা বসে সেন্টেন্সের শুরুতে থাকলে, এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। ভার্ব প্লাস আইএনজি সেন্টেন্সের শুরুতে যদি কোনো নাউন নিয়ে এইভাবে মডিফাই করে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল। ফলোইং হিজ পাসিং, তার মৃত্যুর পরে, হিজ ডটার, তার মেয়ে দ্বিতীয় আনোয়ার। তার মেয়ের নাম অলরেডি আমরা জানি না, আমরা তো গাজী মাজহারুল আনোয়ারের নামই বলতে বসছি। তো তার মেয়ে যখন বলছে, তখন তার পরিচয় দেওয়ার জন্য যেই টেকনোলজিটা ব্যবহার করছে, এটাকে বলে অ্যাপোজিশন। ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, বিসিএস পরীক্ষা, এরপর আপনারা আইএলস পরীক্ষা দেন, অথবা আপনারা যে কোনো মানে কম্পিটিটিভ ইংলিশ এক্সামে যান, আপনারা এই অ্যাপোজিশনের ব্যবহার পাবেন। কোনো কিছু বলার পরে তার পরিচয় দিয়ে দেয় কমা দিয়া। আর যেটা অ্যাপোজিশন, সেটা যার অ্যাপোজিশন তার পরে বসে। তার কোথায় বসে? পরে বসে। এখানে হিজ ডটারের অ্যাপোজিশন হচ্ছে দ্বিতীয় আনোয়ারের। আমার একটা অ্যাপোজিশন দিয়ে, ধরেন এখানে আমার নাম লিখলেন মকবুল, তা আমার নাম এখানে অ্যাপোজিশনে কি লিখলেন? আপনি মকবুলকে জানেন না, তা আপনারা বললেন যে আ টিচার, অলসো আ সিঙ্গার, অর্থাৎ তিনিও সিঙ্গার। এখানে কিন্তু এই ওনারও আবার একটা অ্যাপোজিশন ব্যবহার করছে। উনি কি? উনি একজন সিঙ্গার। আর এখানে এই যে হ্যাজ টেকেন আপ, এটা হচ্ছে ভার্ব। হ্যাজ টেকেন আপটা কি? ভার্ব। তো এখানে হ্যাজ টেকেন আপ ভার্বের সাবজেক্টকে, হ্যাজ টেকেন আপ ভার্বের সাবজেক্ট কিন্তু হচ্ছে হিজ ডটার, হিজ ডটার। এটা
তার মেয়ে হ্যাজ টেকেন আপ পদক্ষেপ নিয়েছে, পরিকল্পনা নিয়েছে, দ্য ম্যাটার অফ প্রিজার্ভিং হিজ ফাদার্স মিউজিক্যাল হেরিটেজ, অর্থাৎ তার বাবার যে মিউজিক্যাল হেরিটেজ আছে সেটার প্রিজার্ভ করার জন্য, সংরক্ষণ করার জন্য, সেটার রেসপন্সিবিলিটি, ম্যাটল মানে হচ্ছে এখানে রেসপন্সিবিলিটি নিয়েছে, টেকেন আপ দ্য ম্যাটল, টেকেন আপ দ্য রেসপন্সিবিলিটি দিলেও হইতে পারতো, কিন্তু তারা দিবে না। এটা তো আমি আর আপনি লিখি না, এটা তো কমন রাইটিং না, ভালো একটা পত্রিকার লেখা। ম্যাটল হচ্ছে রেসপন্সিবিলিটি, আমরা দেখব ম্যাটল। এখন দেখেন ম্যাটল অর্থ এখানে আপনি রেসপন্সিবিলিটি যেটা খুঁজতে খুঁজতে আপনার সময় লেগে যাবে। এখানে ম্যাটল বলছে এ লুজ স্লিভলেস ক্লথ, এই যে এটাকে ম্যাটল বলছে, এই ড্রেসটাকে স্লিভলেস লম্বা মানে ঢিলাঢালা পোশাককে ম্যাটল বলে, ম্যান্টল বলে। তো এখানে আপনারা দেখেন 1 2 3 4 এখানে অনেক অর্থ আছে, এই কারণে আমি বাংলা ডিকশনারির চাইতে ইংলিশ ডিকশনারি প্রেফার করি। আমার অনেক স্টুডেন্ট বলে স্যার বাংলা পড়ে দিলে একটু ভালো হয়। আসলে আমি বুঝি যে বাংলাটা কেন না দিয়ে ইংরেজিটা দেই। তো ম্যাটল অর্থ হচ্ছে এখানে কী দেখছেন, ইম্পর্টেন্ট রোল, রেসপন্সিবিলিটি। আপনি কি বাংলা এটা পাবেন, দ্যাট পাসেস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার, অর্থাৎ গুরুত্বপূর্ণ রোল। আমি রিসেন্টলি এটা শিখছি, আমি এখন এটা শিখছি। ইংরেজি শব্দ নতুন শিখতে কোনো লজ্জা নাই, অভাব নাই শব্দের, আপনি জাস্ট পাইলে শিখে যাবেন। আমার 2-1টা শব্দ হয়তো নতুন থাকে, আমার অধিকাংশ শব্দই আমার এখানে পরিচিত। তো মানে হিজ ডটার, তার মেয়ে, হ্যাজ টেকেন আপ দ্য ম্যান্টল, তার মেয়ে মানে দায়িত্ব নিয়েছে, অফ প্রিজার্ভিং হার ফাদার্স মিউজিক্যাল হেরিটেজ, তার বাবার মিউজিক্যাল হেরিটেজ যেটা আছে সেটা সংরক্ষণ, প্রিজার্ভ মানে সংরক্ষণের দায়িত্ব নিয়েছে। অলরেডি 3 এডিশনস অফ দ্য বুক, অর্থাৎ একটা বইয়ের 3টা সংকলন, অল্প কথার গল্প গান, এই যে বইটা, এই বইটা 3টা সংকলন এডিশন কি হয়ে গেছে, হ্যাভ বিন পাবলিশড, প্রকাশ করা হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। তো এখানে হ্যাভ বিন পাবলিশড, এটা কোন টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভ প্লাস বি3 থাকলে বলতাম অ্যাক্টিভ, আর হ্যাভ একটা বিন থাকাতে, একটা কি থাকাতে, বিন থাকাতে এটা হচ্ছে প্যাসিভ, প্যাসিভ ভয়েস, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। এই ভার্বের সাবজেক্টকে 3 এডিশন অফ দ্য বুক অফ, অল্প কথার গল্প গান সম্পূর্ণটাই সাবজেক্ট। হ্যাজ বিন পাবলিশ, এটা প্রকাশ করা হয়েছে। কন্টেনিং হিজ লিরিক্যাল জ্যামস, যেটার মধ্যে তার লিরিক্যাল জ্যামস, তার গীতি করা, তার নিজের গীতি করা গান আছে। ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস, কাজ চলতেছে, কাজ আগায় যাইতেছে। ওয়ার্ক হচ্ছে এখানে ভার্ব না, ওয়ার্কটা এখানে সাবজেক্ট। কার সাবজেক্ট, ইজের সাবজেক্ট। ওয়ার্ক ইজ ইন প্রোগ্রেস, কাজ আগায় যাইতেছে। টু আনভেইল 17 songs, আনভেইল অর্থ হচ্ছে সূচনা করা, উদ্বোধন করা, প্রকাশ করা, পাবলিশের মতো আনভেইল এখানে, হ্যাঁ, এক্সপোজ করা। তো কাজ চলতেছে, আনভেইল 17 songs, আরও 17টা গান প্রকাশ করা হবে, রিটেন বাই হিম, তার লেখা। উইথ 5 অলরেডি রেকর্ডেড, যার মধ্যে 5টাই, 17টার মধ্যে 5টা কি হয়ে গেছে, রেকর্ড করা হয়েছে। অ্যান্ড সেট টু বি রিলিজড, এবং এগুলো রিলিজ করার জন্য, এগুলো প্রচার করার জন্য সেট অলরেডি প্রস্তুত হয়ে গেছে অ্যাজ মিউজিক ভিডিও আকারে এই 5টা গান চলে আসতেছে। আমি নিশ্চিত বাঙালি এখন যে ইউটিউব, ফেসবুক, তারপর টিকটকে ভক্ত হইয়া আমাদের যে সাহিত্য, সংস্কৃতি, চলচ্চিত্র ভুলে গেছে, এই গানগুলো আসার পরে মানুষের কানে পানি যাবে, মানুষ আবার শুরু করবে এগুলো দেখতে। আমাদের আসলে রুচির কোনো মানে দুর্ভিক্ষ নাই, আমাদের দুর্ভিক্ষ হচ্ছে আমাদের, ওনারা যেরকম মাস্টারপিস তৈরি করে গেছিলো, ওনাদের সময় ওনারা যেভাবে নেতৃত্ব দিচ্ছিল, এখন কিন্তু সেই মাস্টারপিস পাচ্ছি না, এই কারণে দর্শক মুখ ফিরিয়ে নিচ্ছে। দর্শকের কোনো দোষ নাই। প্ল্যানস আর আন্ডারওয়ে, বলছে প্ল্যান আছে টু এস্টাবলিশ এ মিউজিক একাডেমি, একটা মিউজিক একাডেমি এস্টাবলিশ করার জন্য। ইন হিজ অনার, তার সম্মানে। অ্যান্ড আই মেড আ রিকোয়েস্ট, এবং আমি রিকোয়েস্ট করছি। এখানে কে বলতেছে, তার মেয়ে বলতেছে। আই হচ্ছে এখানে তার মেয়ে, দ্বিতীয় আনোয়ার। মেড হচ্ছে ভার্ব, আই মেড এ রিকোয়েস্ট, আমি একটা রিকোয়েস্ট করেছি। দেখেন এখানে আই রিকোয়েস্টেড বললেই হইতো, আই মেড এ রিকোয়েস্ট আর আই রিকোয়েস্টেড। আই রিকোয়েস্টেড হচ্ছে মানে 11 বা 10ম শ্রেণীর ছাত্ররা বলবে আই, আর যদি একটু বড় ক্লাসের আপডেটেড ইংলিশ বলতেছে আই মেড আ রিকোয়েস্ট, তখন মানে এইভাবে বলবে আই মেড এ রিকোয়েস্ট আর আই রিকোয়েস্টেড। একটা ডিফিকাল্টি লেভেলটা দেখেন, আই মেড এ রিকোয়েস্ট, এটা হচ্ছে একটু ডিফিকাল্টি লেভেল বেশি, নাম্বার বেশি পাওয়া যায়। আর একটা হচ্ছে আই রিকোয়েস্টেড, এটা একটু ডিফিকাল্টি লেভেল কম। আই মেড এ রিকোয়েস্ট টু দ্য গভর্নমেন্ট, সরকারকে আমি রিকোয়েস্ট করছি কি করার জন্য, ইনফিনিটিভ দিয়ে বলবে, টু ইনক্লুড, ইনফিনিটিভ, টু মাই ফাদার্স নেম, আমার বাবার নামকে ইনক্লুড করার জন্য। অন রোডস অ্যান্ড টেক্সট বুকস, অর্থাৎ বিভিন্ন রোড এবং টেক্সট বুকে আমার বাবার নামকে অন্তর্ভুক্ত করার জন্য। সেট দিতি বলছে। মানে আমি নিজেও সাপোর্ট করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি হি ডিজার্ভ টু বি প্লেসড ইন দ্য টেক্সট বুক,
in the different landmarks of Bangladesh, in the different establishments of Bangladesh. Definitely. Born in 1943 in Kumilla's Taleshwar village. তিনি কুমিল্লার তালেশ্বর ভিলেজে 1943 সালে জন্মগ্রহণ করেছিল। বর্ন ইন, আমরা যখন সালের আগে ইন প্রেপোজিশন বসাই, সালের আগে কি প্রেপোজিশন বসাই? ইন প্রেপোজিশন বসাই। তারপর কুমিল্লা, বড় জায়গার আগে আমরা ইন প্রেপোজিশন বসাই। তিনি কুমিল্লার তালেশ্বর গ্রামে 1943 সালে জন্মগ্রহণ করছে। দেখেন কত কর্মবীর ছিল। মাজহারুল আনোয়ার স্টার্টেড রাইটিং, তিনি লেখা শুরু করছে ফর রেডিও পাকিস্তানের জন্য ইন 1964 সালে। ফর অলমোস্ট 6 ডিকেডস, প্রায় 6 দশক ধরে, এক ডিকেডে যদি 10 বছর হয়, 6 দশকে 60 বছর হয়। উড ইউ বিলিভ, 60 বছর ধরে হি প্যান্ড, সে লিখেছিলেন স্টোরিজ অফ প্যাট্রিয়টিজম। প্যান্ড মানে এখানে লিখেছিলেন, চিন্তা করছেন? প্যান্ড অর্থ কি? প্যান থেকে প্যান্ড। আর ডাবল এন কেন হয়েছে বলেন তো? প্যান আছে, ইডি বসায় দিলেই তো হতো। এই বেটা এন আইসা ডিস্টার্ব করলো কেন? একটা এন, এই এনটা হয়েছে কোনো মূল শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে যেমন এন, তার আগে যদি বাউল থাকে যেমন ই, তখন ওই শব্দের শেষে ইডি অথবা আইনজি যোগ করার সময় ওই শব্দের শেষের কনসোনেন্টটা ডাবল হয়ে যায়। এটা একটা ভেরি কমন রুল, এটা আনকমন কিছু না, অনেক স্টুডেন্টই জানে। হি প্যান্ড স্টোরিজ অফ প্যাট্রিয়টিজম, তিনি দেশপ্রেমের, প্যাট্রিয়টিজম অর্থ হচ্ছে দেশপ্রেম, স্বদেশপ্রেম, তিনি দেশপ্রেমের গল্প লিখছেন। ওয়ার, যুদ্ধের গল্প লিখছেন। কত বছর ধরে? লাভ, ভালোবাসার গল্প লিখছেন। অ্যান্ড স্যাক্রিফাইস থ্রু হিজ সং, এবং উৎসর্গ, স্যাক্রিফাইসের কথা তিনি লিখে গেছেন। হিজ ওয়ার্কস ইন বাংলা সিনেমা, বাংলা সিনেমায় তার কাজ বিগেইন, শুরু হয়েছিল উইথ দ্য ফিল্ম, কোন ছবি দিয়ে? আয়না ও অবশিষ্ট। আয়না এবং অবশিষ্ট, এই দেখছেন আগের ছবির নামগুলো কেমন ছিল। আসলে আমাদের মাস্টারপিস তৈরি করা বন্ধ হয়ে গেছে। একসময় ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রি চাইতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বড় ছিল। আমাদের যেই রুচি ছিল এগুলো এখন এইরকম হয় না। তো আয়না ও অবশিষ্ট এটা লিখছিল বাই লেজেন্ডারি ডিরেক্টর, আরেকজন বিখ্যাত পরিচালক সুভাষ দত্তের ধারা। হিজ লিরিক্স অফ দ্য সং, আকাশের হাতে আছে একরাশ নীল, এই গানটা আর অ্যান অল টাইম ক্লাসিক, এটা সব সময়ের জন্য ক্লাসিক। ক্লাসিক জিনিসটা কি? ক্লাসিক হচ্ছে অ্যাপিলিং টু অল এজেস, মানে সকল শ্রেণীর, সকল ক্লাসের মানুষের কাছে, সকল যুগে যদি বেঁচে থাকে সেটা হচ্ছে ক্লাস। অনেকেই কিন্তু গান গাইতেছে, ধরেন হাবিব, তার গানটা কিন্তু মানুষ একটা ডিকেট পরে বা 2টা ডিকেট পরে, একটা জেনারেশন পরে আর কেউ শুনবে না নিশ্চিত। তো আমি কিন্তু পার্সোনালি ওনাকে হিট করছি না, আমি আসলে ক্লাসিক জিনিসটা বোঝাচ্ছি। তখন এটা কিন্তু ক্লাসিক না। ক্লাসিক হইতে গেলে সকল যুগের মানুষের কাছে, যেমন আপনারা যখন আপনার সাথে আকাশের হাতে আছে একরাশ নীল, এটা যখন আবার মিউজিক ভিডিও আসবে আপনারা সবাই দেখবেন নিশ্চিত, এই কারণে এটা ক্লাসিক। অন হিজ 78th বার্থডে, তার 78তম জন্মদিনে মাজহারুল আনোয়ার পাবলিশড, মাজহারুল আনোয়ার কি করছে? পাবলিশ করছে, প্রকাশ করছে। এখানে মাজহারুল আনোয়ারটা হচ্ছে সাবজেক্ট, পাবলিশটা হচ্ছে ভার্ব, পাস্ট ইনডিফিনিট টেন্স, ভার্ব। সাবজেক্ট ভার্ব বেস্ট ফ্রেন্ড, তারা কোথায় বসে? পাশাপাশি বসে, বন্ধু তারা। এ বুক, একটা বই প্রকাশ করছিল, অল্প কথার গল্প গান প্রকাশ করছিল, এই নামে একটা বই প্রকাশ করছিল ইন 2021, এই সাম্প্রতিক বছরগুলোতে 2021 সালে। হুইচ ফিচার, যেটার মধ্যে ছিল 200 অফ হিজ সংস, তার 200টা গান ছিল। তো গাজী মাজহারুল আলম একটা কথা বলছে, আই হ্যাভ লেড এ হ্যাপি অ্যান্ড কন্টেন্ট লাইফ, বলছে আমি একটা আনন্দের, আই হ্যাভ লেড আমি কাটিয়েছি, এখানে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাভ লেড হচ্ছে ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, লেড আমি কাটিয়েছি, আ হ্যাপি একটা আনন্দময়, সুখী, কন্টেন্ট পরিতৃপ্ত, মানে আমার কোনো জিনিস নাই যেটা আমি পাই না, এটা হচ্ছে কন্টেন্ট লাইফ, তিনি একজন আনন্দের জীবন কাটাইছে। আই হ্যাভ নো রিগ্রেটস, আমার কোনো ধরনের কোনো কিছু নিয়ে কোনো ধরনের অনুশোচনা নাই। দেখছেন কত বড় মানুষ, মানে সফল মানুষ কিন্তু কোনো কাউকে মানে দায়ী করে না। আমার সেট, তিনি বলছিল ইন ইজ লাস্ট ইন্টারভিউ, তার শেষ ইন্টারভিউতে তিনি এই কথা বলছিল ডেইলি স্টারের সাথে, যেটা তিনি 2021 সালে দিয়েছে। আপনারা আমাকে নতুন ক্লাস তৈরিতে উৎসাহ দিতে আমার ক্লাসটিকে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইবগুলো আসলে আমাকে নতুন ক্লাস তৈরিতে হেল্প করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।